একটা নর্মাল ভালো উইকলি শো একটা নর্মাল প্রিমিয়াম লাইভ ইভেন্টকে কতটা এক্সাইটিং বানিয়ে দিতে পারে আজকের হলো সেটার প্রমাণ। আজকের তে ভাই যেগুলো হয়েছে সত্যি কথা বলতে আমরা কেউ এক্সপেক্ট করিনি। দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার যে কিনা রিটায়ার হয়ে গেছিল, এমনকি অ্যাডাম পিয়ার্সও জানতো ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছে, সে আজকে ফিরে এসেছে। রোমান রিংসের জেকব ফাটুর মধ্যে ট্রাইবাল কমব্যাট অ্যানাউন্স হয়ে গেছে। তো ক্লাস ইন ইটালি ভাই কুক করছে। তো আজকের তে মেন কি কি হলো সেটা নিয়েই কথা হবে, বেশি কিছু নিয়ে বেশি আলোচনা করব না। আমি জানি তোমাদের সেগুলো নিয়ে ইন্টারেস্ট নেই, তাই তোমাদের যেই বিষয়গুলোকে নিয়ে ইন্টারেস্ট আছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আজকের তো আমরা দেখতে পাই যে রোমান রিংস তার গাড়ি থেকে নামে ঠিক আগের সপ্তাহের মতো। তারপর সে নিজের চ্যাম্পিয়নশিপটাকে আনতে বলে, তারপর তাকে তার চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়। তারপর অ্যাডাম পিয়ার্স তার কাছে আসে, এসে বলে যে আগের সপ্তাহে যা হয়েছে সেটা তোমারই দোষ, কারণ যে কফাটুকে তো আমরা ফায়ার করে দিচ্ছিলাম, কিন্তু তুমি সেটা হতে দাওনি, আর দেখো আগের সপ্তাহে কী থেকে কী হয়ে গেল। তখন রোমান রিংস বলে যা হয়েছে আমার জন্য হয়েছে, তো এবার আমি আমার বিজনেসকে হ্যান্ডেল করবো, আর আগে আমি আমার বিজনেস হ্যান্ডেল করবো, তারপর তুমি যা করার সেটা করবে। তো এখন আমি যাব রিংয়ে আর জেকব ফাটুকে কল আউট করবো। কিন্তু এটা বলতে বলতেই আমরা শুনতে পাই জেকব ফাটুর থিম সং বাজছে। মানে রোমান রিংস কল আউট করার আগেই জেকব ফাটু বেরিয়ে আসে। জেকব ফাটু রিংয়ে যায়, রিংয়ে গিয়ে বলে যে এবার সে আর রোমান রিংসকে ছাড়বে না। রোমান রিংস তাকে কি কল আউট করবে, সেই রোমান রিংসকে কল আউট করছে। আর রোমান রিংসের যদি ক্ষমতা থাকে, রোমান রিংস যেন রিংয়ে তাকে ফেস করতে আসে। তো আমরা দেখতে পাই যে রোমান রিংস তো সেখানে আসে না, কারণ আমরা একটা কথা জানি, ট্রাইবাল চিফ কারো কথায় বেরিয়ে আসে না। ট্রাইবাল চিফ তখনই বেরিয়ে আসে যখন ট্রাইবাল চিফের সময় হয়, বা ট্রাইবাল চিফ মনে করে যে তার এখন বেরোনো উচিত। এটা রোমান রিংস আগেই বলেছিল। তো রোমান রিংসের বদলে সেখানে জে আর জিমি উসো বেরিয়ে আসে। আর জে উসো তো আজকে খুবই রেগেছিল। জে উসোর হাতে একটা চেয়ার ছিল, সে আজকে জেকব ফাটুকে মারার জন্য পুরো প্রস্তুত ছিল। কিন্তু জিমি উসো তাকে শান্ত করে, আর জেকব ফাটুকেও সবার প্রথমে একটু সতর্ক করে যে সে এইসব কী করছে, তার তো এইসব কিছু করার দরকারই নেই। সে ব্যাকল্যাশে রোমান রিংসের কাছে হেরে গেছে। এবার তার কাছে একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে সে রোমান রিংসকে অ্যাকনলেজ করুক। তার কারণ হচ্ছে সে কী চায়, সে তো তার ফ্যামিলিকে প্রোভাইড করতে চায়, তার ফ্যামিলির ফিউচারের কথা ভাবতে চায়, তার ফ্যামিলি যাতে ঠিকভাবে থাকে সেটাই করতে চায়। তো সেগুলো করার জন্য তার কাছে খুব সহজ একটা রাস্তা ছিল যে সে রোমান রিংসকে অ্যাকনলেজ করতো, সে সেই সব কিছু পেয়ে যেত। কিন্তু সে কঠিন রাস্তাটা বেছে নিয়েছে। এবার তার সাথে কী হবে? এবার না হয় তাকে কোম্পানি থেকে বেরিয়ে যেতে হবে, না হয় তাকে ডাব্লিউডাব্লিউই থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারপর সে কোথায় যাবে? তারপর তার ফ্যামিলিকে কে দেখবে? আর সে কি আবার সেই আগের মতো জেলে চলে যাবে? বা সে আবার জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এই সব বলতে বলতে আমরা দেখতে পাই যে জেকব ফাটু জে উসো আর জিমি উসোকে অ্যাটাক করে দেয়। এবার জেকব ফাটু আবার সেই টঙ্গান ডেথ গ্রিপে জিমি উসোকে আটকে দেয়। আমরা দেখতে পাই জে উসো তাকে চেয়ার দিয়ে বাড়ি মারার চেষ্টা করে, কিন্তু জেকব ফাটুর কিচ্ছু হয় না। তো জেকব ফাটুকে পুরো ইনভিনসিবল দেখানোর চেষ্টা করছে ডাব্লিউডাব্লিউ, যে জেকব ফাটুকে যে যতই মেরে দিক না কেন জেকব ফাটুর কিচ্ছু হবে না, ওর চোটই লাগে না, ব্যথাই লাগে না, কিচ্ছু লাগে না। তো আমরা দেখতে পাই যে জে উসো আর জিমি উসোকে তো জেকব ফাটু বাজেভাবে মারে, কিন্তু তারপর সেখানে বেজে ওঠে ওটিসির থিম সং আর বেরিয়ে আসে রোমান রিংস। এবার রোমান রিংসকে দেখে জেকব ফাটু একটু শান্ত হয় মানে কি, এবার তার ফোকাস রোমান রিংসের দিকে শিফট করে। তারপর রোমান রিংস ধীরে ধীরে সেখানে আসে, তারপর জেকব ফাটু আর রোমান রিংস সামনাসামনি দাঁড়ায়, আর তারপর জেকব ফাটু আর রোমান রিংসের মধ্যে একটা ব্রল শুরু হয়ে যায়। এবার এই ব্রলেও আমরা দেখতে পাই রোমান রিংস জেকব ফাটুকে যতই মারুক, জেকব ফাটু বারবার উঠে দাঁড়ায়, আর আবার সেই সামোয়ান ডেথ গ্রিপ, যেটা টঙ্গান ডেথ গ্রিপ, সেই টঙ্গান ডেথ গ্রিপে রোমান রিংসকে আবার আটকে দেয়। তো রোমান রিংসের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই কোথার থেকে জে উসো জেকব ফাটুকে একটা স্পিয়ার মেরে দেয়। তারপর জে উসো আর জিমি উসো মিলে জেকব ফাটুকে সুপার কিক মারে। তারপর তাদের যে 1D ফিনিশার সেটাও জেকব ফাটুর উপর লাগিয়ে দেয় তারা। তারপর তারা জেকব ফাটুকে যে রিং রোপ আছে, সেই রিং রোপে তার হাত দুটোকে আটকে দেয় জেকব ফাটুর। তো জেকব ফাটুকে পুরো জঙ্গলি ষাঁড়ের মতোই লাগছিল ভাই, ষাঁড়ের যেমন শক্তি, ষাঁড়কে মারার জন্য যেমন অনেক ফোর্স লাগে, তো জেকব ফাটুকে পুরো ডাব্লিউডাব্লিউ জঙ্গলি ষাঁড়, পাগলা ষাঁড়ের মতোই দেখাচ্ছে। তো জেকব ফাটুকে রিং রোপে আটকে দেওয়া হয়। তারপর আবার উসোসরা তাকে সুপার কিক মারে, ডাবল সুপার কিক মারে। রোমান রিংস তাকে সুপারম্যান পাঞ্চ মারে, আর লাস্টে আমরা দেখতে পাই তাকে রোমান রিংসের দিকে ঠেলে দেওয়া হয়, আর রোমান রিংসে জেকব ফাটুকে একটা স্পিয়ার মারে। আর তারপর জেকব ফাটু কিছুক্ষণের জন্য উল্টে পড়েছিল। তো রোমান রিংস তারপর উসোসদেরকে নিয়ে রিং ছেড়ে
বেরিয়ে যায়। আর রোমান রিডেন্স যখন যাচ্ছিল তখন অ্যাডাম পিয়ার্স বেরিয়ে আসে, আর রোমান রিডেন্স বলে এবার তোর যা করার তুই এর সাথে করতে পারিস, আমার আর কিছু দেখার দরকার নেই। কিন্তু জেকব ফাটু আবার উঠে বসে মাইক হাতে নেয়, মাইক হাতে নিয়ে বলে রোমান, ট্রাইবাল কমব্যাট। ব্যাস, তারপর আর কি, তারপর রোমান রিডেন্সকে তো সেটা অ্যাকসেপ্ট করতেই হতো। তো অ্যাডাম পিয়ার্স না 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 করতে থাকে, কিন্তু রোমান রিডেন্স অ্যাডাম পিয়ার্সের হাত থেকে মাইক নেয়, মাইক নিয়ে বলে আই অ্যাকসেপ্ট। আর তারপর আমরা দেখতে পেয়ে যাই ক্ল্যাশ ইন ইটালির জন্য রোমান রেইন্স ভার্সেস জেকব ফাটুর একটা রিম্যাচ সেট হয়ে গেছে। আর এটা কোনো নর্মাল রিম্যাচ হবে না, এখানে একটা স্টিপুলেশন অ্যাড হয়ে গেছে যেটা হচ্ছে ট্রাইবাল কমব্যাট। এবার ট্রাইবাল কমব্যাটে কী হয় আমরা তো সবাই জানি, যে কে ট্রাইবাল চিফ হবে বা কে আসল ট্রাইবাল চিফ সেটা দেখার জন্য এই ম্যাচটা হয়, যেখানে যদি রোমান রিডেন্স হেরে যায় তাহলে রোমান রিডেন্সকে তার যে উলাফালার মালা সেটা জেকব ফাটুকে দিয়ে দিতে হবে, আর জেকব ফাটু হয়ে যাবে নতুন ট্রাইবাল চিফ। আর তার সাথে সাথে জেকব ফাটু আমাদের নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু সেটা কি হবে সেটা দেখার জন্য আমাদের ক্ল্যাশ ইন ইটালির অপেক্ষা করতে হবে। কিন্তু আজকে অবশেষে রোমান রিডেন্স আর দি উসোস আপার হ্যান্ড পেয়েছে, কিন্তু সেটাও 3-on-1 গিয়ে। মানে একটা জেকব ফাটুকে মারার জন্য রোমান রিডেন্সের প্রয়োজন হচ্ছে, যে উসোর প্রয়োজন হচ্ছে, জিমি উসোর প্রয়োজন হচ্ছে। এর পরেও বলবে যে জেকব ফাটু একটা পাগলা ষাঁড় না বা খ্যাপা ষাঁড় না। এরপর আমরা রতে একটা স্ট্রিট ফাইট দেখতে পাই ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনার মধ্যে, যেটা খুব ব্রুটাল ছিল। সেখানে অনেক রকম ওয়েপন্সের ব্যবহার করা হয়েছে, কেন্ডো স্টিকের ব্যবহার করা হয়েছে, ট্র্যাশ ক্যানের ব্যবহার করা হয়েছে, চেয়ার টেবিল সব কিছুর ব্যবহার করা হয়েছে। এমনকি তারা অডিয়েন্সের মধ্যে গিয়েও ফাইট করেছে, তো এটা একটা স্ট্রিট ফাইট ছিল। এবার ডমিনিক মিস্ট্রিওকে তো ইন্টারফেয়ার করতেই হতো, যেহেতু জাজমেন্টে ইনভলভ আছে এই স্টোরিতে। তো ডমিনিক এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করে, আর সেখানে দেখে মনে হয় যে এবার হয়তো ফিন ব্যালার হেরে যেতে পারে, কিন্তু ফিন ব্যালার কোনোভাবে সেটাকে কাউন্টার করে আমরা দেখতে পাই একটা সময় ডমিনিক যখন ফিন ব্যালারকে 619 মারতে যাচ্ছিল, তখন ফিন ব্যালার সেই জায়গা থেকে সরে সেখানে জেডি ম্যাকডোনাকে প্লেস করে দেয়, আর ডমিনিক ভুল করে জেডি ম্যাকডোনাকে একটা 619 মেরে দেয়। তারপর আমরা দেখতে পাই ফিন ব্যালার কোনোভাবে ডমিনিককে সেখান থেকে সরিয়ে দেয়, তারপর যে ট্র্যাশ ক্যানটা থাকে সেটা জেডি ম্যাকডোনার মাথায় পড়ায়, আর তারপর ফিন ব্যালারের যে ফিনিশার কুডিগ্রাস সেটা জেডি ম্যাকডোনার উপর লাগিয়ে দেয়, আর ফিন ব্যালার এইভাবে এই ম্যাচটা জিতে গেছে। তো ফিন ব্যালারকে এবার আমার মনে হয় আলটিমেটলি এবার জাজমেন্টের স্টোরি থেকে সরানো দরকার। অনেক দিন হয়ে গেছে, এবার ফিন ব্যালারের জন্য নতুন কিছু ভাবা দরকার। কিন্তু সেটার আগে আমার মনে হয় একটা লাস্ট ম্যাচ আমরা ফিন ব্যালার আর ডমিনিকের মধ্যে আবার দেখতে পাবো। মানে এবার নর্মাল ফিন ব্যালার ভার্সেস ডমিনিক মিস্ট্রিওর মধ্যে একটা হয়তো ফাইনাল ম্যাচ আমরা দেখতে চলেছি খুব তাড়াতাড়ি, সম্ভবত ক্ল্যাশ ইন ইটালিতেই আমরা দেখতে পেয়ে যেতে পারি। দেখা যাক কি হয়। কিন্তু এছাড়া আমরা সোল রুকাকেও দেখতে পেয়েছিলাম, যেখানে সোল রুকা আর বেকি লিঞ্চের মধ্যে আজকে একটা সেগমেন্ট ছিল, যেখানে বেকি লিঞ্চ সোল রুকাকে এটাই বলার চেষ্টা করছিল যে সোল রুকা এখনও রেডি হয়নি, বেকি লিঞ্চ হলো দ্য গ্রেটেস্ট ফিমেল সুপারস্টার অফ অল টাইম। আর এটা শুধু সে বলছে না, এটা স্পোর্টস ইলাস্ট্রেটেড বলছে, এটা ব্লিচার রিপোর্ট বলছে। তো এইসবই বেকি লিঞ্চ বলছিল, কিন্তু সোল রুকা বলে যে তুই এসব বলা ছাড়বি, তুই প্রত্যেকবার এইসবই বলিস, আর তোর কি মনে হয় আমি বাকি সুপারস্টারদের মতো যে কিনা খুব সহজে হার মেনে যাবো? আমি এত খাটনি করেছি কি হার মেনে যাওয়ার জন্য? আমি এখানে বেস্টদেরকে হারাতে এসেছি, আর এরপর আমি তোকেও হারাতে চলেছি, তো চল আমরা আজকেই ফাইট করে নিই। কিন্তু বেকি লিঞ্চ তো অত সহজে তাকে ফাইট দিত না। তো বেকি লিঞ্চ বলে যে না, আজকে আমি তোর সাথে কোনো ম্যাচ করার জন্য প্রস্তুত নই, তো আজকে আমাদের মধ্যে কোনো ম্যাচ হবে না। কিন্তু তুই যদি আমার সাথে ফাইট করতে চাস, ঠিক আছে, আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্টে ফাইট করতে পারি। তো তখন সোলুকা বলে ঠিক আছে, স্যাটারডে নাইটস মেন ইভেন্টেই আমাদের মধ্যে একটা ম্যাচ হবে, আর সেখানে আমি যেমন তোর সোলকে স্ন্যাচ করতে চলেছি, তেমন তোর থেকে তোর টাইটেলকেও স্ন্যাচ করতে চলেছি। কিন্তু বেকি লিঞ্চ বলে আমি এই টাইটেলটার কথাই বলিনি, এই টাইটেলটা প্রেস্টিজ ক্যারি করে, আর আমি হলাম সেই প্রেস্টিজ, আমি এই টাইটেলটার প্রেস্টিজ বাড়িয়ে তুলেছি, আর তুই সেটা পারবি না, তো এই টাইটেলটার কথা তো হচ্ছেই না। এই বলে বেকি লিঞ্চ বেরিয়ে যায়। তো স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য বেকি লিঞ্চ ভার্সেস সোল রুকার ম্যাচ তো আজকে কনফার্ম হয়েছে, কিন্তু সম্ভবত এটা একটা নন টাইটেল ম্যাচ হতে চলেছে। মানে এখানে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হয়তো অন দ্য লাইন থাকবে না। তো এছাড়া আমরা একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ, টর্নেডো ট্যাগ টিম ম্যাচ দেখতে পেয়েছিলাম এল গ্র্যান্ডে আমেরিকানোদের মধ্যে। তো সেই এল গ্র্যান্ডে আমেরিকানোদের মধ্যে আজকে আবার সেই আমরা একটা ব্রুটাল ফাইট দেখতে পাই। ম্যাচটা অ্যাকচুয়ালি ভালো ছিল, মানে যেহেতু টর্নেডো ট্যাগ টিম ম্যাচ ছিল, তাই এই তিনজন সুপারস্টার, মানে দুই টিম থেকেই তিনজন করে 6জন সুপারস্টার একই সময় ফাইট করতে পারছিল বা একই সময় ম্যাচে কম্পিট করছিল। তো অনেকগুলো ভালো ভালো স্পট ছিল এই ম্যাচ থেকে, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। একটা সময় যখন তিনজনই একসাথে রিংয়ের কর্নার থেকে ঝাঁপ মারছিল, তো সেই একটা ভালো স্পট ছিল। তাছাড়া তিনজন মানে রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানোর টিম থেকে তিনজন যখন ওই একসাথে মাথায় লোয়ার পিস ভরে মারতে যাচ্ছিল অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে, তো সেটা একটা দেখার মতো স্পট ছিল। তো এরকম বিভিন্ন কুল স্পট এই ম্যাচে ছিল। আর সবাই দিস ইজ অসামের চ্যানটা করছিল। যেমন বললাম, ম্যাচটা অ্যাকচুয়ালি ভালো ছিল। আমি তোমাদের রিকমেন্ড করবো, যারা ম্যাচটা দেখোনি অবশ্যই একবার দেখতে পারো, ম্যাচটা তোমাদের এন্টারটেন করবে। আর লাস্টে আমরা দেখতে পাই এই ম্যাচে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো আর তার যে লস আমেরিকানোস হারবানোস, তারা এই ম্যাচে হেরে যায়, যখন রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো আর লস আমেরিকানোস
ক্রিড ব্রাদার্সদের মধ্যে কোনো এক মেম্বারকে এই ম্যাচে পিন করে দেয়, আর তখন আমরা দেখতে পাই রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো আর তার লস আমেরিকানোসরা এই ম্যাচে জিতে সেলিব্রেট করতে থাকে। তো রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো এই ম্যাচে আপার হ্যান্ড পেয়েছে। তো এইভাবে স্টোরিটা প্রোগ্রেস করছে। এছাড়া যদি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা বলা হয়, তো সেই ম্যাচটা নেওয়ার কী বা কথা বলবো। এই ম্যাচে আজকে পেজ আর ব্রিবেলা তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নিয়েছে এগেনস্ট দি জাজমেন্ট ডে, মানে রক্সেন পেরেস আর রাকেল রড্রিগেজ। আর এই ম্যাচেও আমরা দেখেছিলাম যে লিভ মর্গান অনেকবার ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কিছু করতে পারেনি। আর আলটিমেটলি আমরা দেখেছিলাম যে জাজমেন্ট ডেকে এখানে সরানোর জন্য বেলি আর লায়রা ভ্যালকারিও লাস্টে চলে এসেছিল। কিন্তু যাই হোক না কেন, আজকে পেজ আর ব্রিবেলা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছে এই ম্যাচে। তো এইবার আসে আজকের রয়ের সব থেকে বড় চমক, যেটা হচ্ছে ওবা ফেমির ওপেন চ্যালেঞ্জ। না, ওবা ফেমির ওপেন চ্যালেঞ্জটা বড় চমক ছিল না। তো সবার প্রথমে আমরা দেখতে পাই যে ওবা ফেমির এন্ট্রেন্স হয়, যেখানে ওবা ফেমি তার সেই ব্যাড অ্যাস এন্ট্রেন্সটা করে, যেখানে তাকে দেখে পুরো রাক্ষসের মতো লাগে। তো ওবা ফেমি বেরিয়ে আসার, ওবা ফেমি যখন রিংয়ে গিয়ে তার সেই ফেমাস পোজটা করতে থাকে, তখন আমরা দেখতে পাই পেছন থেকে অন্ধকারের মধ্যে থেকে কেউ একজন এসে ওবা ফেমিকে মারতে শুরু করে দেয়। আর সেই ছায়াটাকে দেখে তো ব্রক লেসনারই মনে হচ্ছিল। আর যখন লাইট জ্বলে ওঠে, তখন আমরা দেখতে পাই ওবা ফেমিকে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার নিজের ঘাড়ে তুলে নিয়েছে। আর তারপর মনে হয় পরপর 3-4টে F5 মেরেছিল ওবা ফেমিকে ব্রক লেসনার। আর ওবা ফেমিকে তো আজকে পুরো ধ্বংস করে ছেড়ে দিয়েছে ব্রক লেসনার। ওবা ফেমি কোনো চান্সই পায়নি, মানে রাসেলমেনিয়ার আগে যেমন প্রত্যেকটা রয়ের এপিসোডে ওবা ফেমি ব্রক লেসনারকে ধ্বংস করে ছেড়ে দিয়েছিল, তেমন আজকে ব্রক লেসনার দেখিয়ে দিয়েছে যে ব্রক লেসনার কী জিনিস আর কেন ব্রক লেসনারকে বিস্ট ইনকার্নেট বলা হয়। তো আজকে ব্রক লেসনার ওবা ফেমিকে দেখিয়ে দিয়েছে যে হু ইজ ইউর ড্যাডি। তো আজকে ওবা ফেমিকে ভালো মতো ডিস্ট্রয় করে ব্রক লেসনার ওবা ফেমির মুখের উপর হাসতে থাকে, আর তারপর ব্রক লেসনার রিং ছেড়ে বেরিয়ে যায়। হ্যাঁ, মাঝখানে ব্রক লেসনারের প্যান্টও ফেটে গেছিলো, কিন্তু সেটা পরের কথা, সেই দিকে আমরা ফোকাস করব না। তো আমরা দেখতে পাই এইভাবে ওবা ফেমির অবস্থা খারাপ করে দিয়ে ব্রক লেসনার সেখান থেকে বেরিয়ে যায়। আর অ্যাডাম পিয়ার্স ব্যাক স্টেজে তারপর পল হেমনকে খুঁজতে থাকে, আর পল হেমন অ্যাডাম পিয়ার্সের অফিসেই দাঁড়িয়েছিল। আর পল হেমনকে অ্যাডাম পিয়ার্স জিজ্ঞাসা করে যে এটা কি ছিল, ব্রক লেসনার না রিটায়ার হয়ে গেছিলো, আমি তো আমার পেপার ওয়ার্কও সেরে দিয়েছিলাম, তো ব্রক লেসনার এখানে কি করছে? তখন পল হেমন বলে রিটায়ারমেন্টের কথা পরে হবে, হ্যাঁ ব্রক লেসনার রিটায়ার হয়ে গেছিলো, কিন্তু আপাতত তুই এই কন্ট্রাক্টটা ধর, এই কন্ট্রাক্টে অলরেডি ব্রক লেসনারের সাইন করা আছে, তোকে শুধু ওবা ফেমির সাইন নিতে হবে, আর তারপর তুই পেয়ে যাবি দ্য বিগেস্ট রিম্যাচ অফ অল টাইম অ্যাট ক্লাস ইন ইটালি, যেটা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির একটা রিম্যাচ। তো তারপর পল হেমন সেখান থেকে চলে যায়, আর অ্যাডাম পিয়ার্সও ভাবতে থাকে হ্যাঁ প্রস্তাবটা তো খারাপ না, ব্রক লেসনার যদি ক্লাস ইন ইটালিতে আসে তাহলে তো সেটা আমার জন্যই ভালো। তো ব্রক লেসনার 1 মাসের মধ্যে তার রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে এসেছে, আর কোনো জল্পনা কল্পনা নেই যে ব্রক লেসনার রিটায়ার হয়েছে কি হয়নি। ব্রক লেসনার রিটায়ার হয়ে গেলেও রেসলমেনিয়াতে আবার সে সেই রিটায়ারমেন্ট থেকে ফিরে এসেছে। কেন ফিরে এসেছে, কী কারণে ফিরে এসেছে, সেগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো করে আলোচনা করা যাবে। কিন্তু আপাতত আমরা ক্লাস ইন ইটালির জন্য আরেকটা ম্যাচ পেয়ে গেছি, যেটা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ম্যাচ, আর এটাও খুব তাড়াতাড়ি অফিসিয়াল হয়ে যাবে। তো যেমন বলছি, ক্লাস ইন ইটালি ভাই কুক করছে, আর সব থেকে ভালো খবর হলো এটাই যে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার আবার ফিরে এসেছে, আর আপাতত আমরা আরও কিছুদিন তাকে দেখতে চলেছি বা দেখতে পাবো, এটাই এখন কনফার্ম হয়ে গেছে। তো ব্রক লেসনারের ফ্যান্স অবশ্যই এই কথাটার জন্য আজকে এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে, এটা তোমাদের অধিকার, অবশ্যই করো। আর তারপর যদি কথা বলা হয় আজকে রয়ের মেন ইভেন্টের, তো সেখানে আমরা সেথ রলিন্স ভার্সেস অস্টিন থিওরির মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার ব্যাক স্টেজে আমরা দেখেছিলাম যে সেথ রলিন্সকে সাহায্য করতে কেউ রাজি না, এমনকি স্ট্রিট প্রফিটসদের মধ্যেও মন্টেস ফোর্ডটা একদমই রাজি না। অ্যাঞ্জেলো ডকিন্স মাঝখানে সেথ রলিন্সের সাথে কথা বলতে এসেছিল, কিন্তু সেথ রলিন্স বলে আমি জানি কেউ আমার সাহায্য করবে না, আমার কোনো অ্যালায়েন্স নেই, তো আমি একাই যা করার করে নেব। তো আমরা দেখতে পাই যে অস্টিন থিওরি আর সেথ রলিন্সের মধ্যে ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচের শুরুতেই আমরা দেখতে পাই যে অস্টিন থিওরিকে সেথ রলিন্স অ্যাটাক করে দিয়েছিল। তো তারপর ম্যাচটা প্রোগ্রেস করে, ম্যাচটা অনেকক্ষণই চলে, আর যেহেতু লোগান পল এই ম্যাচে রিং সাইডে ছিল সেথ রলিন্সের, তো লোগান পল তো এই ম্যাচে ইন্টারফেয়ার করতোই, তো লোগান পল ইন্টারফেয়ার করার চেষ্টা করে। একটা সময় আমরা দেখতে পাই যে লোগান পল রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে, আর তার যে ফেমাস ব্রাস নাকেলস সেটা অস্টিন থিওরির হাতে দিয়ে দেয়। তারপর লোগান পল আবার রেফারিকে ডিস্ট্র্যাক্ট করতে যায়, কিন্তু সেথ রলিন্স আজকে পুরো তৈরি ছিল, আর অস্টিন থিওরি আজকে সেই ব্রাস নাকেলস দিয়ে সেথ রলিন্সকে মারতে পারে না, উল্টে সেথ রলিন্স সেই ব্রাস নাকেলস নিজের হাতে নিয়ে নেয়। আর সেথ রলিন্স যখন সেই ব্রাস নাকেলস দিয়ে অস্টিন থিওরিকে মারতে যাচ্ছিল, তখন লোগান পল সেটা রেফারিকে বলে দেয়, আর রেফারি সেথ রলিন্সকে সেটা করতে দেখে নেয়, তাই সেথ রলিন্সকে সেটা করতে দেয় না। তো রেফারি সেথ রলিন্সের কাছ থেকে তার ব্রাস নাকেলস নিয়ে নেয়, কিন্তু এই সুযোগে আমরা দেখতে পাই সেথ রলিন্স
লোগান পলকে রিং সাইড থেকে সরিয়ে দেয়, মানে মেরে ধরে সাইড করে দেয়। আর তারপর যখন অস্টিন থিওরি এই ম্যাচে আবার কামব্যাক করার চেষ্টা করে, আমরা এই ম্যাচে অস্টিন থিওরির তরফ থেকেও একটা কার্ভ স্টর্ম দেখেছিলাম যেটা সে সেথ রলিন্সকে মেরেছিল, কিন্তু সেখান থেকেও সেথ রলিন্স কিক আউট করেছিল। সেথ রলিন্সের কার্ভ স্টর্ম থেকেও অস্টিন থিওরি কিক আউট করেছিল, কিন্তু লাস্টে যখন সেথ রলিন্স অস্টিন থিওরিকে একটা পেডিগ্রি মেরে দিয়েছিল তখন আর অস্টিন থিওরি কিক আউট করতে পারে না। আর পেডিগ্রির সাহায্যে আজকে সেথ রলিন্স এই ম্যাচে অস্টিন থিওরিকে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচে হেরে যাওয়ার সাথে সাথেই লোগান পল সেথ রলিন্সকে অ্যাটাক করতে চলে আসে, তারপর 2-on-1 তারা সেথ রলিন্সের উপর অ্যাটাক করে, কিন্তু সেথ রলিন্সকে বাঁচাতে আমরা দেখতে পাই সেখানে অ্যাঞ্জেলো ডকিন্স চলে আসে। আর অ্যাঞ্জেলো ডকিন্স যখন চলে আসে তখন সেথ রলিন্সের অবস্থা একটু খারাপ ছিল, তাই অ্যাঞ্জেলো ডকিন্সের উপরও বলা যেতে পারে 2-on-1 অ্যাটাকই হচ্ছিল। কিন্তু সেই সময় অ্যাঞ্জেলো ডকিন্সকে বাঁচাতে তার ভাই মন্টেস ফোর্ড চলে আসে। এবার মন্টেস ফোর্ড সেথ রলিন্সকে তো বাঁচাতে আসতে চায় না, কিন্তু যেহেতু অ্যাঞ্জেলো ডকিন্স মার খাচ্ছিল তাই অ্যাঞ্জেলো ডকিন্সকে বাঁচাতে আজকে মন্টেস ফোর্ড আসে। আর সে এসে যাকে বলে যে ভিজনকে সাইডও করে দেয়, কিন্তু তারপর মন্টেস ফোর্ড অ্যাঞ্জেলো ডকিন্সকে জিজ্ঞাসা করে তুই সেথ রলিন্সের ব্যাপারে আবার কেন নাক গলাতে এসেছিস, আমাদের এখানে কি করার আছে। তো এই বলতে বলতে আমরা দেখতে পাই পেছন থেকে ব্রন ব্রিকার চলে আসে, আর ব্রন ব্রিকার তারপর সবার প্রথমে মন্টেস ফোর্ডকে একটা স্পিয়ার মারে, আর তারপর অ্যাঞ্জেলো ডকিন্সের অবস্থাও খারাপ করে দেয়। আর তারপর যখন ব্রন ব্রিকার সেলিব্রেট করতে যায় তখন পেছন থেকে আবার সেথ রলিন্স চলে আসে, কারণ সেথ রলিন্স আজকে কল আউট করেছিল ব্রন ব্রিকারকে যে ব্রন ব্রিকার যেন আজকে মেন ইভেন্টে এসে দেখায় যে ব্রন ব্রিকার আসলে কে, সে কি কোনো নেপোকিড নাকি ব্রন ব্রিকারের মধ্যে অ্যাকচুয়ালি ক্ষমতা আছে। তো এরপর আমরা সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের মধ্যে একটা ব্রল দেখতে পাই, কিন্তু সেখানে আবার নাম্বারস গেম যেটা ছিল সেটা সেথ রলিন্সের এগেনস্টে চলে যায়। সুযোগ বুঝে ব্রন ব্রিকার সেথ রলিন্সকে একটা স্পিয়ারও মেরে দেয়, আর স্পিয়ার খাওয়ার পর সেথ রলিন্সের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো। সেখানে আবার ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসরা চলে আসে, কিন্তু ব্রন ব্রিকার ততক্ষণে পাগল হয়ে গেছিলো। তারপর নাম্বারস গেম যেহেতু সেথ রলিন্সের এগেন্সে ছিল, আমরা দেখতে পাই 3 জন মিলে সেথ রলিন্সের অবস্থা খারাপ করে দেয়। এমনকি স্টিল স্টেপসের মধ্যে লোগান পল আর অস্টিন থিওরি সেথ রলিন্সকে ধরে রাখে, আর ব্রন ব্রিকার একটা স্টিল স্টেপ সেথ রলিন্সের গায়ে ফেলতে যায়, কিন্তু সেই সময় ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসরা তাকে আটকে দেয়। কিন্তু তারপরেও কিছুক্ষণ তাদের মধ্যে ব্রল চলে, কিন্তু লাস্টে আমরা দেখতে পাই সেখান থেকে আর কি ভিজনকে তাড়িয়ে দেওয়া হয়, সেথ রলিন্সকে কোনোভাবে সেখানে শান্ত করা হয় বা সেথ রলিন্সকে প্রোটেক্ট করা হয়। তো এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়েছে। এবার আমি বলবো না মেন ইভেন্ট খুব একটা ভালো কিছু ছিল বলে, ঠিক আছে সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের গল্পকে আগে এগোনো হচ্ছে, বা দেখা যাক এদের মধ্যে আমরা ক্লাস ইন ইটালিতে আবার একটা কোনো ম্যাচ দেখতে পাই কিনা। কিন্তু আপাতত আজকে র থেকে সব থেকে বড় নিউজ হচ্ছে এটাই যে রোমান রিংস আর জেকব ফাটুর মধ্যে ট্রাইবাল কম্ব্যাট অ্যানাউন্স হয়ে গেছে, আর ব্রক লেসনার ইজ ব্যাক। আর এবার আমরা আবার ব্রক লেসনার ভার্সেস ওভাফেমের মধ্যে ক্লাস ইন ইটালিতে একটা রিম্যাচ দেখতে চলেছি। তো এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়েছে। রয়ের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এছাড়া এই ভিডিওটাকে হাইপ করতে পারো। আর বাকি তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। বাকি ব্রক লেসনারকে নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে ভালো করে আলোচনা করবো। আর আপাতত এই ভিডিওটা এই অবধি থাক, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।